মোহাম্মদ সিকান্দার হোসেনের সাথে আছি। সিকান্দার হোসেন ব্রুকলিনে থাকেন এবং ওনার অনেক মজাদার গল্প আবার অনেক বিয়োগান্তক ঘটনাও আছে ওনার জীবনে। সেটি হচ্ছে উনি 1995-এ আমেরিকায় এসছেন প্রথম। আর আমেরিকায় এসে দীর্ঘদিন কাগজপত্রের অভাবে এখানে বৈধভাবে থাকার অনুমতি পাননি, পাশাপাশি উনি বাংলাদেশেও যেতে পারেননি। সে কারণে সেই দীর্ঘ সময় যখন উনি গেছেন কিন্তু তার স্ত্রী আর তখন জীবিত ছিলেন না। সো 25 কি 26 ইয়ার্স হবে। আর উনি জাহাজ থেকে আমেরিকায় এসেছেন। আবার এখন দ্বিতীয়বার তিনি আমেরিকায় এসেছেন তার ছেলের আবেদনে। ওনার সাথে কথা বলবো, ওনার বিষয়টা জানবো। এই মুহূর্তে আছি আমরা কেনজিংটন প্লাজায়, এটি লিটল বাংলাদেশে, ব্রুকলিনের লিটল বাংলাদেশে। আর আপনারা জেনে থাকবেন যে আমেরিকায় যত শিপ থেকে যত অভিবাসী আছেন, যাদেরকে শিপ জাম্পার বলে বা বিভিন্নভাবে, সেটা আমি নেগেটিভ অর্থে যাচ্ছি না, কিন্তু আমেরিকার অভিবাসনের যে ইতিহাস তৈরি করা, এই শিপ থেকে নামা লোকগুলো আজকে সবচেয়ে বড় অবদান রেখেছে আমেরিকায় অভিবাসন ইতিহাস তৈরি করার জন্য ক্ষেত্রে বাংলাদেশিদের। কারণ তাদের পরিবার এসেছে তাদের সূত্র ধরে, এবং এটি থার্ড টাইম ফোর্থ টাইমও হয়ে গেছে অনেকের, তাই না? যে পরিবার আসা, পরিবারের পরিবার আসছে, তার সম্পর্কিত আরো পরিবার আসছে পরিবার ভিসায়। তো আপনার কাছে আমার একদম প্রথম জানার যে আগ্রহ সেটা হলো, জাহাজে গেলেন কবে? জাহাজ 71-এ। আচ্ছা, পড়াশোনা শেষ করে কতটুকু শেষ করেছিলেন? আমি মেট্রিক পাস করেছি। এরপরে আর পড়াশোনা? না, আমি এক বছর ছেলে ছিলাম। আচ্ছা, আর আমার বাবা মারা গেছে অস্ট্রেলিয়া। জাহাজে? তাও জাহাজে? হ্যাঁ, শিপের সুখানে ছিল। তো আমি নামছি এই জন্যই, আমার বড় ছেলের উপর মান অভিমান করে নিয়ে গেছি। আচ্ছা, আমি একটু, আপনি 1971-এ জাহাজে উঠেছেন, আপনি মেট্রিক পরীক্ষা পাশ করে আর পড়াশোনা কমপ্লিট করেন না, জাহাজে উঠতে হলো কেন? বাবার সূত্র ধরে? বাবার সূত্র ধরে। বাবা কি 71-এর আগে মারা গেছেন? আচ্ছা, তার মানে হলো পরিবারের হাল ধরার জন্য। আর সেই সময় তো পড়াশোনা করতে হবে, এই ধরনের ব্যাপার খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। আচ্ছা, তো 71-এ উঠলেন, জাহাজে গেলেন, কিন্তু আপনি আমেরিকায় এলেন 95-এ, 25 ইয়ার্স পর। 95 ইয়ার্স। এত দেরিতে কেন? শিপে চাকরি হতো, 10 মাস হলে আবার ক্যাপ্টেনকে ছুটে দিয়ে চলে যেতাম দেশে। কি জানি পড়াশোনা নয়, দেখা যাবো। চাকরি কম কম করতাম আমি। আমার একটা টান ছিল আমার খুব বেশি। 6 মাস হলে কিন্তু বড় লোক হলেন না, আমি গরিব হচ্ছে। আরে এমনকি ওই আপনার চিটান থেকে আমি সম্মান ইয়ে করি ভাড়া করে গেছি সন্ধি যাচ্ছি ব্যাংকারে। আমার ক্যাপ্টেনটা ছিল সিকান্দার কোথায় বললো আসলে এখান থেকে আমি শুনতে গেছি একটা টেস্টের তারপর নিজে দিয়েছি আবার ড্রাইভার পড়ছে। কি বলেন? আচ্ছা, তো আমি যেটা জানতে চাইছি যে আপনি 95-এ 25 ইয়ার্স পর কেন জাহাজে থেকে নামলেন, এখানে নামলেন? আরো দেশ গেছেন না? গেছি। কয়টা দেশ গেছেন? গেছি প্রায় 70-80টা দেশে গেছি আমি। 70-80টা দেশ? তো অন্য কোনো দেশে নামেন নাই, আপনার এখানে নামতে মনে হলো কেন? ছেলে যখন বিএ পাস করলো আমাকে বললো, আব্বা আমি এতে যাবো, আর্মিতে যাবো। আমি ছেলে বললো? হ্যাঁ, ঠিক আছে। আমার বড় ছেলে, তখন আমি কি করলাম, এই মেজর সাবদি সাহেবকে বললাম, তাদের বাসায় গেছি। ওনার ওয়াইফ আমার ক্লাসমেট, জাহানারা কাজে দিয়ে করছে। আরে সেখান তুমি বউ বলে কি আপনি তুমি ওকে চিনো? আমি তুমি আমার ক্লাসমেট। এসে বললাম যে এই ব্যাপার, আমার এই ছেলেকে একটু ঢুকে দেন না। ভালো ছাত্র, ছেলে সুন্দর, থাকবে না, তুমি কষ্ট করে জীবনে থাকবে না। সেখানদার তুমি চলে যান না। চাকরি হয়ে গেল আর্মিতে চাকরি হয়ে গেল। এই বছরখানিক পরে সে অফিসার হয়ে গেল। কোথায় চলে গেছে? অফিসার হয়ে গেল না, অফিসার হয়ে গেল। আমি তখন শিশু উঠলাম। এখন আমি যখন শিশু উঠছি, উঠার পরে তার সিঙ্গাপুর, আমার ওয়াইফ বললো যে এই ব্যাপার, ছেলে তো চাকরি ছেড়ে দিয়েছে। আমি আমার দেশে যাবো না, দেশ আমার জন্য শেষ। ও কান্দ, চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ছেড়ে দিয়েছে। পাম্প দিছে, তোর আব্বাই মিলে যা এনে তো আমি ইয়া সাইজ উঠেছে। এখন ছেলে শূন্য চাকরি ছাড়িয়ে দিস, ছাড়িয়ে দেওয়ার পরে কি করবে সে?
আর ওয়াইফে করে যে ইয়ে করেন কী করবেন, নিজের ছেলে তো তখন এখন মেজর সাহেব দিয়ে আমরা কয়েকবার ছুটি দিয়েছে, সিকান্দর ভাই কী ভুল করলেন আপনি, আপনার ছেলেটাকে মানুষ করতে পারলাম না, তালাশ করিয়ে পাচ্ছি না, ওকে খুঁজেও পাচ্ছি না। আসলে সে সৌদি কিছু সৌদি আরব, আমি খবরটা পেলাম এখানে শেষ ইতি জাহাজ যাচ্ছে এখন কোথায়, ব্রাজিল, না ব্রাজিল নিয়েছে লস এঞ্জেলস। সিঙ্গাপুরে থাকা অবস্থায় যখন আপনি শুনলেন, আর দেশে তো আর যান নাই, না, তখন আমার ভিতরটা হিটে গেছে, আমি যাবো না দেশে আর। এই আচ্ছা, ছেলে ওখান থেকে ব্রাজিল চলে এসেছেন এবং ডাইরেক্ট আমেরিকায় চলে এসেছেন? না, ওখান থেকে ব্রাজিল চলে আসছি, সেখান থেকে আসছি লস এঞ্জেলস, আমেরিকার একটা পোর্ট। আর সিয়ার সেকেন্ড ইঞ্জিনিয়ার আমার করলো সেকেন্ডার, নামি যাবি না, আমি তো কয়েকবার আছি নামি নেই, দেখা যাক এবার। ও তো মন মেজাজ খারাপ করে, ভালো লাগে না আমার। যখন ক্যাপ্টেনের কাছে ইমিগ্রেশন গেল, আমাকে দেখে পাস দিয়েছিল, আমি সাইড বেড়েছি, আমেরিকা নামি নেই। লস এঞ্জেলেস? হ্যাঁ, বললো আচ্ছা ঠিক আছে, ওকে পাস দেওয়া যাবে, আর কাকু যদি না পাস সাতজন। তখন আপনার বয়স কত? তখন বয়স 40? 35-40 এরকম হতে পারে, বেশি হবে না। তারপর কি করতাম, জাহাজ ও- থেকে নামলেন? আমি বললাম তুই আমরা টাকা দিব একটা, ও বললো আচ্ছা ঠিক আছে, তোকে কিছু টাকা দেবো আমি, তুই যেতে পারস ও কর রাইট, আর যদি যেতে না পারস রাস্তা চলে আসবি, শিপ ছাড়ি দিবে 1টা বাজে রাতের। নামলাম, একটা শার্ট একটা প্যান্ট নিয়ে নেমে গেলাম, ও সেগুলো গেলাম। পুলিশে দিল আমাকে, যাচ্ছ কোথায়, আমি ক্লাবে যাবো, ও ক্লাবের দিকে যা, গেলাম সেখানে, এই যে কালা যা, খুব ভয় ভয় লাগে, একটা স্টেপ শিখলাম। এখন দেখি যে ওই রোডের পাশে, এগুলো জানতাম না, রোডের পাশে টেলিফোন বক্স আছে, এখন দেখা যাচ্ছে ওখানে একটা ইয়ে আছে, বইও আছে, আমেরিকার প্রত্যেক কান্ট্রির টেলিফোন নম্বর আছে প্রত্যেকটা স্টেটের? স্টেটে। এখন সেখানে খারাপ না, বেরিয়ে আমাকে চিনছে কী চাষ, দেখ আমার একটা ভাই আছে নিউ ইয়র্কে, এই কামাল পাশা, এখন ওর নম্বরটা আমি তোকে দিই, একটা ফোন করে দিই, একটু দেখা কত কিছু পেঁয়াজ বুড়ি ভালা বুড়ি একবারে, নম্বরটা বলতে এলো ধরলো, আর ভাই কে, আনলাম ভাই আমি, বলে ভাই আমি পড়ে আমি লস এঞ্জেলস আছি, ওইখান থেকে 7,000 মাইল দূরে আমি, ওখান থেকে আমার সম্ভব হবে না ভাইজি, আপনাকে প্লেনে আসতে হবে। আর তুই একটা কাজ কর, এত টিভিজি করিস না, একটা কাজ কর, আমার লোক আছে ঘুরতে নেই, কে মুড়ি ভাজির ভাঙ্গা মানিক, ওর কাছ থেকে নম্বর নেয়, গাইড মিত্রের ছেলে বসেছি, গাইড মিত্রের কোনো নাম করা মানুষ, বসিয়ে নম্বরটা আমাকে দিয়ে দে, ড্রাইভার বসিয়ে নম্বর দিল, আমি ফোন করলাম, বুঝছেন। আমার ফোন পয়সা নাই দিয়ে আমাকে বল, কাকা আপনি কোথায়, আমি আমেরিকে নেমে গেছি, বলে আমি আসতেছি, আমার কাছ থেকে অনেক 80 মাইল দূরে আছেন, আমি আসতেছি আপনাকে নিয়ে আসবো। আই ঘুরে আমি সে ডরে একবার ভিতরে একবার বাইরে যাই, কী করবো বলে, কাকা আমি এসে গেছি নাহি, আমি গাড়ি চলতাম কম চলে যাও, ভুল করছি আমি, সেখানে সাথে আমার কাগজ হয়ে যেত, ওরা 30-35 জন লোক আমেরিকা, গাইডেন্সকে পরিবার, ভুল করছি আমি, এখানে চলে আসলাম, ব্রুকলিনে চলে আসলেন? হ্যাঁ চলে আসি, ভুল করছি, সেখানে আমার কাগজও হতো, আমি কামালকে বললাম যে এই ব্যাপার, তো কি দিও না, আই গেছেন দেখি যে ক্যামেরা আমি আস্তে আস্তে কাম করি, কি কাজ শুরু করলেন? পেন্টিং, আমি তো জানতাম পেন্টিং ছিল, করলাম তো ধরনের কাজ, আমি আস্তে আস্তে যাই করিয়ে দিই, এগুলো করলাম, করার আপনি পরে জাহাজে কাজ করতেন গ্রিজার হিসেবে, ইঞ্জিন রুমে? ইঞ্জিন রুমে পেন্ট করতাম আমি, ও আচ্ছা, পেইন্টও করতেন, আচ্ছা তাহলে পূর্ব অভিজ্ঞতা ছিল? তারপর পূর্ব অভিজ্ঞতা ছিল? অভিজ্ঞতা ছিল বেশ, সেখানে ধরান বেতনও বেড়ে গেলো আমার, 40 টাকা থেকে হয়ে গেলো 100 টাকা, $100, এই আস্তে আস্তে টাকা পেন্টিং করলাম, জীবন শুরু করলেন। এখানে এসে কি চিত্র দেখলেন আপনি? এখানে এসে দেখলাম যে তখন দেখি এতে যে একটা মায়ের মাহবুব ছিল, আমি বলতে চাইছি যে কোন এলাকায় উঠছেন এবং কি চিত্র দেখলেন? ব্রুকলিনে উঠছি, এখানে ব্রুকলিনে কোথায়? এই 9th Avenue এখানে উঠছি আমি, 9th Avenue, ওকে। ওখানে বাসও নিয়েছি 2920, অনেক বাংলাদেশি ছিল তখন? অনেক বাংলাদেশি ছিল, ওখানে ছিলাম, ওখান থেকে সবার লোকের পথ পরিচল, আর আমি যে একটু ইয়ে মানুষ, ওই সবার সাথে বুঝতে পারতাম, সবাই আমাকে আদর করতো, ওই আমার কথাগুলো যেত না, অনেকে বলতো যে আপনার নর্থ বেঙ্গলের লোক, আমি নর্থ বেঙ্গলের লোক, তো আমার কথা সবসময় শুদ্ধই আসতো, আমি সন্দীপের লোক, কেউ কি বিশ্বাস করতো না, আমি না করতে পারো, অসুবিধা নেই,
কাগজপত্র করার চেষ্টা করেন না তো? চেষ্টা করিনি, আমি মনে করছি কিছুদিন থাকি না করি, আর সে কিছুদিন আর আসে না। আসে না, এইভাবে দিনটা চলে গেল আর কি। এখন বুঝি সোহেল ভাই সঙ্গিনী কি জিনিস, এখন বুঝি আপনজন সঙ্গিনী এমন একটা জিনিস যার ছায়া না হলে মানুষে বাঁচে না। কি করছি, জীবনটা দুঃসাদ করে দিলাম। এখন দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে আমার বাড়ির পাশে নিয়ে দাও। দেশে গেলাম, কবর পায়া করলাম, নাম লিখে দিয়ে আসলাম, আনোয়ারা বেগম নীলা, আমার পাশে দিয়ে আমার কবরস্থান ঠিক করে আসলাম। আমি দেশের জন্য এখান থেকে কবর দেওয়া হয়, একদম ঠিকঠাক করিয়েছি আমি। আপনি আমার কাছে খুব মানে অন্যরকম মনে হয়। আপনি আপনার স্ত্রীর সাথে সিঙ্গাপুরে এসে ছেলের সাথে রাগ করে স্ত্রীর সাথে আর দেখা না করে আপনি সরাসরি চলে এলেন। আমি কিভাবে আসবো, আমি ঠিক তো আসতে পারছি না, আমি যা তো চলা অবস্থায় অন্যখানে যাচ্ছি, আমি কিভাবে আসবো? বাংলাদেশে আর যান নাই? না না, মানে তো আপনি তখন 6 মাস সেই সিদ্ধান্তটা তো কঠিন সিদ্ধান্ত ছিল আপনার, কঠিন একটা সিদ্ধান্ত ছিল। আর সেই স্ত্রীকে আপনি আর দেখেনও নাই? না, মারা যাওয়ার আখ্যান দিয়েছে না, আমাকে বলতো আর কি, বাবা আমার বলছো আমাকে কিন্তু তোলা ভাগ আমি দেখবো না রে, ওই যে আদর জিনিস থাকে না, তোর আব্বা আমাকে বিশ্রাম করতেছো, আসলে চলে গেল। হসপিটালে মারা গেছে, মেহেদিবাগ হসপিটাল ছিল। কি ঝামেলা ছিল? ও ইয়েতে ওই আপনার কিডনি যেটা প্রবলেম ছিল, কিডনি জটিলতা ছিল। আচ্ছা, আর আপনার এক পর্যায়ে এসে স্ত্রীর প্রতি টানটা আপনার আরো বেশি বেড়ে গেছে। এখন আরো বেড়েছে। এখন আমাকে তো অনেকে চাইছে মেয়ে ছেলে, এখন না, আমার যে বিয়ে করেছি যে আপন দেশে চলে গেছে, এখানে কোনো মেয়ে আমার কাছে আসতে পারবে না, আমি সেই ভালোবাসা মহব্বত পাবো না। বাড়িতে যখন গেলেন আপনি 25-26 বছর পর গেলেন এবং আপনি যে স্ত্রী রেখে এসছেন তারে তো আর পান নাই, আপনার অনুভূতিটা কেমন হয়েছিল? অনুভূতি কি, আমি ছন্ন চালা হয়ে গেছি। কবর পাশে বসে থাকতাম, বাড়ির মধ্যে সবাই চিৎকার করতো, কি পাগল স্ত্রী না, আমি কেন থাকবো, কোরআন শরীফ পড়তাম, মুড়ি শরীফ কোরআন শরীফ পড়াইতাম, আমার কাছে মনে সে আছে, বেশি ভালোবাসতাম আমার আর কি, আর অন্য কিছু না। এটা কি কম, কাপড় কাটা হতে, মাথায় আটটান হতে, ফেটিকুট হতে, ব্লাউজ হতে, সব কিছু আমি করতাম। সব কি করতেন? আমি ক্লিন করতাম। আচ্ছা, তারগুলো আপনি ক্লিন করে দিতেন? আমি ক্লিন করে দিতাম। একদিন আমি আমার ওয়াইফের জিনিস ফুল কাটে নিয়ে গেছি একটা বাকেটে করে। এখন আমার বড় ভাবি আজকে আমাকে ফলো করবে, তো আমি পায়খানা করছি, সেখান থেকে আসি আর বসে দিয়েছি, আর কোনো বাসে কেমন ভালো কই কিনবি নীলারে কোলে বসে থাকবে, আমি থাকবো না কোলো, সে কোলোর মানুষ তো, তোমার বলছো কত আমার কোনো কাপড় দেওয়া দূর করে তুমি কথা বলো না, আমি তুমি শুধু জানো না, একজনকে যে মন দিতে হলে মন নিতে হয়, কীভাবে আমরা সেটা এই পেছনে ওই বাকিদের নিচে আর হের কাপড় দিই উঠবি, আর কাপড় তুলবি ওখানে দিয়ে নিতাম। আপনি নিজে ধুতেন? আর আপনাদের কি প্রেমের বিয়ে নাকি? হ্যাঁ, প্রেম করে বিয়ে করছেন? আমি লগ্ন ছিলাম, এই থেকে স্টার্ট করছি আর কি, প্রেম আমি পড়াইতাম। আচ্ছা, আপনার ছাত্রী ছিল? আমার ছাত্রী ছিল, ওখান থেকে আমার শাশুড়ি মগ্ন হয়ে গেল, আমি একবার হয়েছিল, বাবসা ভালো ছিল, ওরা বিয়ে দিয়ে জাজিয়ালার হলা। এখন শফি এসেছে, চেয়ারম্যান শফি, চেয়ারম্যান শফির জন্য গিয়েছিল আমার ওয়াইফের কাছে, এবং চেয়ারম্যান শফি একটা আংটিও দিয়েছে আমার ওয়াইফের, বুঝছেন, চেয়ারম্যান শফি কিন্তু আমার বন্ধু মানুষ, সবের শফি। এখন আমরা করলো যে বিয়ের যাবি বলে, বিয়ে কোনো মুখ বাড়ি বৃষ্টি পকেট নষ্ট ভেবে তোর বিয়ে হবে না, আমি তো জানি যে আমার লাভার কোনো কী বলেছি, তোর বিয়ে হবে না, আসলে হলো না, বিয়ে আমিই করলাম। আমার শাশুড়ি বলছে করছেন নাকি? হ্যাঁ, না 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 না, মানুষ নিয়ে করছে ধুমধাম করি, আমার লোকে বাহিনী ছিল, আমার দোষের মধ্যে সবাই আমাকে রেসপেক্ট করতো, আমি আদর করতাম তো সবাইকে করে, বাইরে যে আমরা টান দিয়ে এলাম সব। বিয়ে কত সালের ঘটনা এটা? 71, 72? 72 বিয়ে হবে, 72 দিকে হবে না? ইন্টারেস্টিং তো।
অনেক চমৎকার, অনেক বুঝছেন? চমৎকার। তো এই আমার ওয়াইফ বিয়ে করলো সেই সময়ে তো প্রেমের বিয়ে এই ধরনের আনুষ্ঠানিকতায় খুব কম, হওয়া কম, খুব কম। টাফ টাফ Tough। ছিল। আচ্ছা, তো সেই স্ত্রীকে আপনি যে ফেলে এলেন, আর আর পাশাপাশি 25 বছর ধরে আপনি তার কাছ থেকে দূরে ছিলেন, আপনার আমি বহুত চেষ্টা করছি যাওয়ার জন্য, কিভাবে কাগজ লাগিয়েছি, কিভাবে যাবো রে ভাই, মনে মনে কাঁদছি, কাকু বলেনি, সহজ জিজ্ঞাসা করতো ভাই আমি বিয়ে নিবেন, আমি ভালো লাগে না, কাজও করে পৌঁছাইতাম ওই হ্যান্ড ক্লিনার হচ্ছে, হ্যান্ড ক্লিনার বেশি কি নীলা নীলা তোমার পায়ে আসতো, ও ভাইজি আবুল হোসেন, ও ভাইজি আমি এখানে ভাবিলে পাগল, হ্যান্ড ক্লিনার দেখিয়েছেন নীলা, আমি আগুন ফেলে ইয়ে বললে রং টং লাগলে আগুন ফেলে ক্লিনার আছে বেশি নীলা। ম্যান নীলের জন্য পাগল নীলের হয়ে শেষ জন্যে পর্যন্ত পাগল। নীলাকে আর দেখলেনই না। আর দেখলাম না, এই তো জীবন। কত বছর রাখছিলেন ওই যে বললেন ব্লাউজের কাপড়টা? ছিল তো প্রায় 8-9 বছর ছিল। 8-9 বছর নিজের পকেটে? আমি পকেটে রাখতাম নি, আর কুড়ি ফেলতাম তো, এই যে সবসময় দূরে রাখতাম, আমার কাছে মনে হচ্ছে যে এখানে সে আছে, বলেন কি আরে ভাই আমি কি বলবো? আমি দেখছি তো, আমার মনে আছে আপনি সাদা একটা শার্ট পরে, সেটা বোধহয় হাফ শার্ট, হ্যাঁ করোনার আগে বোধহয়, করোনার আগে, হ্যাঁ তখন একটা হাফ শার্ট পরে। তো আপনি পরে যাওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন বাংলাদেশে? দেখি দেখি কি করবো আমি, ছেলেকে মানে আনলাম, ছেলে আসছে, ছেলে অ্যাপ্লাই করবে, ছেলেকে আনলেন কিভাবে? ছেলে কি ছেলেকে আনছি রংপুরের নুরুসনের মেয়ে বিয়ে করে। আচ্ছা, সে পরিবার ভিসায় এসছে, সে জেনুইনলি হ্যাঁ আসছে, ওখানে আছে। আসার পর সে আপনার জন্য অ্যাপ্লাই করছে। আপনি কতদিন পরে এলেন তাহলে? 5 বছর 1.5 বছরের মধ্যে চলে আসলেন। তার মানে আপনার এই যে দীর্ঘদিন আপনি আমেরিকায় থাকলেন অবৈধভাবে, মানে আনডকুমেন্টেড হয়ে ছিলেন আপনি, সেটা কোনোভাবে প্রভাব পড়ে নাই আপনার প্রভাব পড়ে নাই। অ্যাপ্লিকেশনে? আমাকে জিজ্ঞাসা করছে এমবিসিতে, আচ্ছা আমার ওয়াইফের ফটো, ছেলেদের ফটো এগুলো দেখাইছি, আচ্ছা। আপনি দেখে গিয়েছিলেন, ইয়েস, কোন জায়গায় ছিলেন, ব্রুকলেন, কোথায় ছিলেন, আর এলিনেসি মিকে পছন্দ করেন আপনি, ইয়েস, কি আমি বলি 50 ওয়ার্ক করছি, আর সিগন্যাল দিছি, আর কিছু জিজ্ঞাসা করেন না, হয়ে গেছে, কিছু জিজ্ঞাসা করেন না আমার অ্যাটিটিউড, মুখ, তারপরে আপনার ওই টাইচু লাগে গেছি তো একটু হ্যান্ডসাম মানুষ, কালো হয়ে একটু হয়ে গেল, হলাম বেগিন দেয়, তো আব্বা আপনি খুব লাকি মানুষ। আর এখন আপনি ফিরে কি কোনো কাজ করেন নাকি? না, কোনো কাজ করি না, কোনো কাজ করি না, হাঁটাফুটা করি, নামাজ পড়ি, হল্লা বেশি নামাজ পড়ি, দরকার নেই কিছু, তো বলছি দেখেন ওই হোম কেয়ার করার জন্য কোনো দরকার নাগে কিনে, ঠিক আছে, তাহলে 100 টাকা দিচ্ছি চলার জন্য। 100 টাকা করে দেয়? ও নাইস। তো তো বিয়ে শাদী আর করেন নাই তাহলে? পারবো না, বিয়ে শাদী কি আবার, আমাদের বিয়ে আসুন বিয়ে কিন্তু চলে গেছে, যে আমার অন্তরে থাকতো, অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা কোনোদিন মারো না ভাইজান, ভালোবাসা মারো না কোনোদিন, তো চিরদিন এগুলো থাকে যারা সত্যিকারী মানুষ। এই যে সিমেনদের তো নানান রকম গল্প থাকে, সিমেনরা পৃথিবীর বিভিন্ন জায়গায় না, যায়, আমার গল্প বিভিন্ন ক্লাবিং করে। আমার গল্প না, এই জন্য আমি যখন গল্প করতে চাইছিলাম বা কারোর সাথে কথা বলবো যেন ও দাঁড়িয়ে আছে আমার সামনে, আমি একটু ক্লিয়ার যদি করেন। ও দাঁড়িয়ে আছে যেন আমার সামনে, মানে ক্লাবে গেলে বা কোথাও যাইতেন নাকি? আমি দেখলাম না। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ক্লাবিং এগুলোতে যাইতেন, পছন্দ করতেন। গুড, এটা তো একটা বিরাট ডেডিকেশন। আচ্ছা, আমি একটু আপনার এখানে যে কাজ করতেন একটু ইন্টারেস্টিং কিছু শুনতে চাই, এই কমিউনিটির সবকিছু মিলে বা কাজের আপনার যে পরিবেশ ছিল, কাজের জায়গায় একটু ইন্টারেস্টিং কিছু যদি মনে থাকে। কি বলবো, আর মানুষ তো সবাই একরকম নয়, ইন্টারেস্টিং গল্প যদি কিছু বুঝছেন, ভালো মানুষ খুঁজে পাবেন না, পাবেন দূষিত, কর্দমাক্ত, বিষাক্ত লোক পাবেন এখানে। কেন আপনার এরকম মনে হলো কেন? ওদের কাছে লাগছে এখন, আপনার সে সবকিছু করে, আপনার সে ভালো বাবা, অথচ সে আপনার বিরুদ্ধে আসলে বলছে কি উনি খারাপ লোক, কে? আমাদের বাঙালি। আমি সরাসরি কথা বলি না, কিন্তু আমার চলাফেরা আমি বাইসের কথা বলি, আমার লোক থাকে জানেন, কারণ আমি পাত্তা দিনে কাকু টাইম কি আর কি টাকা পয়সা হয়েছে বলে আপনি যা তা বলবেন, না বাদ, সে তো মানুষ, সুন্দর করে কথা বলেন,
একটা ছেলে একটা লোকের টাকা চাইলো, ভাইজান আমি কিছু খাই না, কিছু টাকা দেন না। আর যারা ভালো মানুষ, আচ্ছা 1,000 টাকা দিচ্ছে, আমি খুশি হয়ে গেল। আল্লাহ এটা দেখছেন, এরা মানুষ থেকে আজকে 26 সালের জন্য করে। এই যে অস্তিত্ব কি ছিল? লোক দেখানো বেশি আর কি। হ্যাঁ, কি ছিল? বিশ্ববিদ্যালয় বেড়ে গেছে এখন দেশে। শিক্ষার কোনো দাম নেই, শিক্ষিতের কোনো সম্মান নেই। শুনেন সেল স্যার, আমি বহুত দুঃখ আমার কাছে। কি ভালো লাগে আমার লোকের কথা কইছি। বলেছি মানুষ বাচ্চা। আচ্ছা, অসুবিধা নেই, আমি আরো 5 মিনিট নেব। আমি বলতে চাইছিলাম যে আপনি যে কাজের পরিবেশের কথা জানতে চাইছিলাম, যে আপনার ইন্টারেস্টিং গল্প আছে না অনেক। এ তো আপনি সমাজের একটা খারাপ দিকের কথা বললেন, কিন্তু আমি জানতে চাইছি যে আপনার অনেক মজাদার গল্প স্মৃতি যদি থাকে আমেরিকাতে। আমি প্রথম 1 সপ্তাহ পরে কাজ করতে উঠলাম ল্যাডারের উপরে, ব্রাশ আনবো। শাহাদাতকে চিনেন তো আপনি? মাইনবাঙ্গের, হ্যাঁ। আমার ভাই যাওয়া বাড়ির পাশে একটা গান গাইলাম, তো সে শুনছি কিন্তু। আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদি হয়ে রব আকাশের গায়ে, বাতায়নে খুলে দিও। এমনটাই হচ্ছে, তারপরে কাতা দিচ্ছি। ব্রাশ টানছি, গানছে গান আর কাকে। আচ্ছা, তো এটা গাইলেন কার জন্য? হঠাৎ মানুষ উঠছে ও আচ্ছা, মানে নীলার জন্য না আর কি। না না, হঠাৎ মানুষ উঠছে আর। আচ্ছা, গান তো ভালো, আপনি ভালো গান গাইতে পারেন। গলা ভালো ছিল তো, গলাও ভালো ছিল না? এখন বুড়ো হয়ে গেছি ভাইয়া। রেজাল্ট করছি, ইয়া দেখতে কেমন লাগে, আমার একটা সম্মানিত লোক। আমি তাকে বলছিলাম মনে হয় আপনার কথা। এত ভালো মানুষ, ভালো মানুষেরা ভালো মানুষই খোঁজে নেই, বুঝছেন? আচ্ছা না, বহুত পৌঁছে আলা, ওই আলা সেই আলা, দেশে আপনাকে আর্মি আসে পাকের থেকে আপনার মায়ের মোহাম্মদ মানুষের সুন্দর ব্যবহার দিচ্ছেন, ওকেই আপনাকে ধরে রেখেছি। আমি যখন দেশে গেলাম, আমি তো পড়াশোনার লোক না, খুব গরিবের ছেলে। আপনি বিশ্বাস করবেন, সকাল থেকে 8টা থেকে ইচ্ছা করে 6টা পর্যন্ত আমার বাড়িতে বকাচ্ছে, শুধু সেখান থেকে দেখার জন্য। কেন কি ব্যাপার দিছি, বিস্কিট লাল পানি, বিস্কিট লাল পানি খাওয়াইতো। ভালো আদি চেয়ারম্যান, সাজুমহল্লা চেয়ারম্যান, তারপরে চেয়ারম্যান কামাল সাহেব। কি বললেন দাদা, কি থাকবে মানুষের? কেমন আছেন, ভালো আছেন? কিছু থাকবে না, টাকা পয়সা কি বলেন?